কেঁদেছ? হকচকিয়ে অটবি উত্তর দিল, কই না তো। চোখ ফোলা তোমার। বলতে বলতে দু চোখে একবার হাত ছোঁয়ালো অটবি। আসলেই চোখ দুটো ফুলে আছে। হাত দিয়ে স্পর্শ করে মনে হচ্ছে সে কোনো পানির বল ধরেছে। এত ফুললো কখন? ফোনটা প্যান্টের পকেটে পুরে তৃষ্টান আবার বলল, আর কোনো কাজ আছে তোমার? টিউশন বা অন্য কিছু? মায়ের কথায় টিউশন ছেড়ে দিয়েছিলাম, ওদের সাথে আর যোগাযোগ করা হয়নি। অন্য কোনো কাজ নেই বলছো? নেই। তৃষ্টান এবার কাছাকাছি হলো। নির্বিকার ভঙ্গিতে অটবির হাত ধরে নির্লিপ্ত কণ্ঠে বলল, তোমার কিছু গলার হাতের কী সব রেখে গেছো বাসায়? নূপুরও দেখলাম। কালকে কি আমাকে বিয়ে করতে এসেছিলে নাকি যুদ্ধ করতে? ওগুলো খুলে রাখলে কখন? খুললে যখন, আবার নিয়ে গেলে না কেন? অটবি সরু চোখে তাকালো। লোকটা এভাবে কথা বলছে কেন? গতকাল কান্নাকাটির এক পর্যায়ে সে তৃষ্টানের গায়ে তার চুড়ি ছুঁড়ে মেরেছিল। গলার গয়না তার নূপুর তো লোকটার সামনেই খুলেছিল, কাজী অফিস যাওয়ার পূর্বে। তাহলে কখন খুললো এসব জিজ্ঞেস করার মানে কি? অটবি সঙ্গে সঙ্গে উত্তর দিল, আপনার সামনেই তো খুলেছিলাম ওগুলো। চোখ কি তখন আকাশে রেখে এসেছিলেন? তৃষ্টান ততক্ষণে অটবির হাতে হাত রেখে জঙ্গলের পথে পাড়ি জমিয়েছে। এবারও তার নির্লিপ্ত জবাব, নাওনি কেন আর? নেয়ার সুযোগ ছিল, বিয়ের পর তো বাসাতেই চলে গিয়েছিলাম। তৃষ্টান অটবির দিকে না তাকিয়েই ভারী নিঃশ্বাস ফেলল। ও তাই তো। অটবি আশ্চর্য হলো, চূড়ান্ত পর্যায়ে আশ্চর্য, হতভাগ, বিমূঢ়। লোকটার আসলে সমস্যা কি? কি চায়? অটবিকে বিরক্ত করতে তার এত মজা লাগে কেন? অটবির তো তা মোটেও লাগে না। বরং তৃষ্টানের জায়গায় অন্য কেউ এমন না বুঝে ঝগড়া করলে সে নিশ্চিত ওই ব্যক্তিকে দুগালে দুটো শক্ত চড় দিত। এক্কেবারে শক্ত হাতের কড়া চড়। তৃষ্টান বলে বেঁচে গেল। সরোজ কিংবা তনয়া কাউকেই পাওয়া গেল না বাসায়। তারা নাকি ঘুরতে বের হয়েছে। তৃষ্টান অত্রবিকে সোফায় বসতে বলে রান্নাঘরে এগোতে এগোতে শুধালো, কি খাবে? অটবি বসলো না, তৃষ্টানের পিছু পিছু রান্নাঘরে ঢুকলো। পরিপাটি রান্নাঘর। এদিক ওদিক দেখতে দেখতে উত্তর দিল, কিছু খাবো না, খেয়ে বের হয়েছি। তারপর একটু থেমে আবার বলল, আপনি সরোজকে আর কতদিন এখানে এভাবে রাখবেন? ওকে ওর বাসায় পাঠাচ্ছেন না কেন? তৃষ্টান চপার বোর্ডের ছুরি নিয়ে কি যেন খুটখুট করে কাটছে। উত্তরে আস্তে করে বলল, ও যেতে না চাইলে আমি কি করতে পারি? ওর যে পড়ালেখার ক্ষতি হচ্ছে সেটা বুঝতে পারছেন? এমনিতেই পড়তে চায় না। আমি পড়াচ্ছি ওকে। অটবি অবাক হলো খুব। বই খাতা এসব কোথায় পেয়েছেন? চাচা দিয়ে গেছে কয়েকদিন আগে। এ পর্যায়ে ধীর অথচ বিশাল বড় দীর্ঘশ্বাস ফেলল অটবি। চাচাকেও এরা হাত করে নিয়েছে। এখন তো তার আর কোনো কিছুই বলার নেই। সরোজ যদি এখানে থেকে হলেও একটু পড়ালেখা করে, তাও বা কম কিসের? তৃষ্টান এক এক করে পেঁয়াজ, ধনেপাতা, আলু চপার বোর্ডে চপচপ করে কাটছে। খুবই দক্ষ হাত তার। তার পুরুষালী হাতগুলো এত দ্রুত নড়ছে যে অটবি মনোযোগ সহকারে তাকিয়েও কুলকিনারা খুঁজে পাচ্ছে না। অথচ প্রত্যেকটা সাইজ এত পারফেক্ট, এত নিখুঁত। ভাবনার অৎকুল পাথারেই তৃষ্টান বলল, অটবি, আমাকে একটু ওখান থেকে দুটো ডিম দাও তো। অটবি সাথে সাথে বাম পাশে তাকালো। মাঝারি আকারে একটা ফ্রিজ রাখা। আলতো পায়ে এগিয়ে সে ফ্রিজটা খুলতেই নিচ্ছিল, হঠাৎ তড়িৎ গতিতে আধ খোলা ফ্রিজটা সশব্দে বন্ধ করে দিল তৃষ্টান। অটবি ভয় পেয়ে গেল। চমকিত হয়ে দূরে সরে গেল কয়েক কদম। বিস্মিত নয়নে তৃষ্টানের দিকে তাকাতেই দেখল লোকটা ভীষণ ঠান্ডা চাহনিতে চেয়ে আছে ওর দিকে। শীতল কণ্ঠে প্রশ্ন করল, ফ্রিজ খুলছিলে কেন? অটবি দুবার চোখের পলক ফেলল। আপনি ডিম দিতে বলেছিলেন। ফ্রিজে ডিম নেই। বলতে বলতে ফ্রিজের পাশের ঝুড়ি থেকে দুটো ডিম নিজেই নিল তৃষ্টান। অটবি কেমন দৃঢ় চোখে তাকিয়ে বলল, ফ্রিজে এমন কি আছে? এমন কেন করলেন আপনি? তৃষ্টান সরে এলো ওখান থেকে। এক হাতে পরপর দুটো ডিম ভাঙলো চুলার গরম পাত্রে।
কিছু নেই। আপনি ঘামছেন কেন? কই ঘামছি? অজান্তেই নিজের কপালে হাত ছোঁয়ালো তৃষ্টান। না, লবণাক্ত তার ছিটে ফোটাও নেই। অটবি তখন দূর থেকে তৃষ্টানকে পরখ করছিল। যত কঠিন পরিস্থিতি হোক না কেন, তৃষ্টান সব সময় তার মুখটাকে এত নির্লিপ্ত রাখে। এবারও তাই করে রেখেছে, কিন্তু ইদানিং কেন যেন ওই অতি স্বাভাবিক মুখটার ভীষণ গভীর লুকিয়ে থাকা আতঙ্কগুলো অটবি ধরতে পারে। ওই রহস্যময় প্রাচীন গন্ধটা নাকে বাড়ি খায়, বারবার মস্তিষ্কে জট পাকায়। অথচ তৃষ্টান বলেছিল অরণ্যের ভেতর নাকি বেশি রহস্য থাকে। কই, সে তো কষ্টকে দেখছে হাজারটা রহস্যে মোড়ানো, আষ্টে পৃষ্ঠে বন্দি অবস্থায়। আমি একটু পর নাস্তা নিয়ে আসছি অটবি, তুমি ড্রয়িং রুমে গিয়ে বসো, এখানে গরম। আমি কিছু খাবো না বলেছি। তোমার কথা শুনছে কে? আবারও অটবির দিকে ঘাড় ঘুরিয়ে আবারও সেই শান্ত দৃষ্টিটা ছুড়ে দিচ্ছে তৃষ্টান। দৃষ্টিটা অটবির একদমই পছন্দ নয়। এই দৃষ্টির কারণেই তৃষ্টানকে অচেনা লাগে তার। সমুদ্র সমতুল্য রহস্যময় মনে হয়। কাল রাত্রির নির্ঘুম ক্লান্ত অবসর প্রিয় চোখ দুটো তৃষ্টানের অপেক্ষায় অপেক্ষায় কখন যে সোফাতে নিস্তেজ হয়ে গেল, অটবির সেদিকে খেয়াল নেই। ঘুম ভাঙলো এর ঘণ্টাখানেক পরই। চোখ মেলে নিজেকে আর সোফায় পেল না সে। নরম বিছানায় কারোর বাহুবন্ধনে আবিষ্কার করলো। তার গলায় লোকটা মাথা গুজে আছে। অটবি নিজের হাত দুটো লোকটার গলা জড়িয়ে চুলের গভীরে। চুলগুলো এত ঘন কালো, পরনে কুচকানো শার্ট, পুরুষালী গঠন দেখে যদিও বোঝা যায় এটা তৃষ্টান, কিন্তু অটবি জানে তৃষ্টান ছাড়া তাকে এভাবে জড়িয়ে কেই বা ধরবে। অটবি আস্তে করে ডাকলো, তৃষ্টান, আপনি কি ঘুমোচ্ছেন? ছাড়ুন আমাকে। উপাস থেকে জবাব নেই। অটবি মাথা উঁচিয়ে একবার তৃষ্টানকে দেখে নিল। গভীর ঘুমে আচ্ছন্ন সে আবার ডাকলো, তৃষ্টান উঠুন। তৃষ্টান নড়লক্ষীন, অস্পষ্ট কণ্ঠে আওড়ালো, জ্বালাচ্ছ কেন? আমি জ্বালাচ্ছি? জ্বালাচ্ছই তো অরণ্য, জ্বালিয়ে আমার বুক ব্যথা করে দিচ্ছ। তৃষ্টানের ঢিলে হাত দুটো নড়ে চড়ে এবার শক্ত করে জড়িয়ে নিল অটবিকে। সে ঘুমের মাঝে কথা বলছিল। প্রয়োজন মাফিক কথাটুকু বলেই আবার গভীর ঘুমে তলিয়ে গেছে। অটবি 2-3 বার ডাকলেও আর সারা শব্দ পাওয়া যায়নি। বরং তৃষ্টানের ওই কঠিন মুখটাই নমনীয় হয়ে পড়ে থাকাটা বেশ লাগছে তার। এত স্নিগ্ধ, এত আদুরে, চোখের পাপড়িগুলোও কি লম্বা, একবার ছুঁয়ে দেখবে কি? অটবি প্রথমে নিজের চোখের পাপড়ি ছুঁয়ে দেখল, তারপর কাপা কাপা হাতে তৃষ্টানের। পরিমাপ করে দেখল না, তৃষ্টানের পাপড়িগুলো তার চেয়েও একটু বেশি লম্বা, ঘনও বটে। কাপা কাপা আঙুলগুলো আস্তে আস্তে গাল ছুল, তারপর নাক, চিবুক। ঠোঁটের আশেপাশে যাওয়ার সাহস হলো না। দ্রুত হাতটা সরিয়ে নিল অটবি। একটু চেষ্টা করতেই তৃষ্টানের বাঁধন থেকেও ছাড়া পেয়ে গেল সে। এবার সে কি করবে? চলে যাবে? ঘড়ির দিকে তাকিয়ে দেখলো মাত্র উপর 3:01। সে ঘুমিয়েছিল 1টার আশেপাশে, বেশি ঘুমায়নি। তবে নলি আর পৃথার স্কুল ছুটি হতেও আরও 1 ঘন্টার মতো বাকি। তাহলে তো একটু থাকাই যায়। সরোজ তনয়াকে নিয়ে জোর করে নলিদের স্কুলের ওখানে নিয়ে গেছে। তনয়া যেতে চাইছিল না, বারবার জিজ্ঞেস করছিল, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ সরোজ ভাইয়া? সরোজখিন বিরক্ত হয়ে বলল, আমি তোমার ভাইয়া হই না আপু, কতবার ঘুমো? যারা বড় তাদেরকে তো ভাইয়াই ডাকতে হবে। ইসলাম ভাইয়া বলেছে। তাছাড়া তুমি আমার থেকে কত লম্বা দেখেছো? টিফিন ছুটি দিয়েছে মাত্র। শিক্ষার্থীরা এদিক সেদিক ছোটাছুটি করছে। নলি তো বলেছিল টিফিন ছুটি হলেই দৌড়ে আসবে। তাহলে এখনো আসছে না কেন? তাকে কি খুঁজে পাচ্ছে না? সে কি একটু গাছের আড়াল থেকে বের হয়ে দাঁড়াবে? তবে যথারীতি গাছের আড়াল থেকে একটু সরে দাঁড়ালো সরোজ। তনয়ার অধৈর্য চাহনি একবার ওকে লক্ষ্য করে উত্তর দিল, হেঁটে তো বয়সে বড় হইলে কইতে কইছি। আমি তোমার থেকে লম্বা হইলেও বয়সে তুমি বড়। ধরো তুমি আইফেল টাওয়ার হইলে আমি হইলাম গিয়া পুদিনা পাতা। তনয়া চোখ পিটপিট করে বার কয়েক পলক ফেলল। অবুঝ কণ্ঠে শুধালো, আইফেল পাওয়া সেটা কি ভাইয়া?
সরোজ যেন বুঝতে পারল না, কান খাড়া করে ভ্রু দুটো কুঁচকে বলল, কি 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 বললা? আইফেল টাওয়ার এটা কি? ঠোঁট দুটোর মধ্যিখানে বিস্তর ফাঁক দেখা দিল। কিছুক্ষণ নীরবে তনয়ার দিকে চেয়ে থেকে বিশাল লম্বা শ্বাস ফেলল সরোজ। বেদনায় ভরা কণ্ঠে বলল, কিচ্ছু না আপু, ওটা কিচ্ছু না। দেখা গেল একটু পরই নলির দেখা মিলেছে। ওই তো স্কুল ড্রেস পরা পিচ্ছি পিচ্ছি ভাব নিয়ে এইদিকে এগিয়ে আসছে মেয়েটা। এসেই চঞ্চল তারা লাগানো গলায় বলে উঠল, বেশি কিন্তু সময় নেই, কি জরুরি কথা বলবেন বলেছিলেন, বলে ফেলুন। সরোজের মন খারাপ হলো, খুব খুব খুব। আমি কি খালি জরুরি কথা ভেবে রাখি? হ্যাঁ, প্রেম প্রেম কথা ভেবে রাখতে পারি না? এমন আচরণ কেন করতেছিস নীলিমা? হ্যাঁ, তুই মেলা পাল্টাই যেতেছস। সরোজের কথায় তেমন পাত্তা দিতে দেখা গেল না নলিকে, বরং তনয়ার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল সে। জিজ্ঞেস করলো, কেমন আছো আপু, কি হালচাল? তনয়া হেসে মাথা দুলালো মাত্র, যার অর্থ সে ভালো আছে। পাশতে সরোজ আবারও বলল, তোরা কিছু কইছি নীলিমা? উত্তর দেশ না গেলা? কি উত্তর দেব? এখন থেকে এসবের অভ্যাস করুন, নরম মন পেয়ে অনেক জ্বালিয়েছেন। সরোজ অধৈর্য হলো। আমি জ্বালাইছি কখন, কোন সময়? তুই এ না জ্বালাইতেছিস আমারে? হ্যাঁ, আমার পড়াটা দেখছিস? তোর দহনে পুড়ে যেতেছে রে। নলি সরাসরি তাকালো, একবার চোখে চোখ রাখলো, ভীষণ গম্ভীর কণ্ঠে বলল, আপনি আমাকে বিয়ে করতে চান? সরোজের তৎক্ষণাৎ উত্তর, হ চাই। তাহলে এইসব বাজে ঘোরাঘুরি বন্ধ করে পড়ালেখায় মন দিন, নয়তো আমি একদম ভেগে যাব। আপনাকে মোটেও বিয়ে করব না। সরোজের চোখ দুটো বড় বড়, প্রবল আতঙ্ক নিয়ে দাঁত দিয়ে জিভ কেটে বলল, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। এরকম কথা কবে পারলি নলি? হ্যাঁ, তুই ছাড়া আমার জীবনে কেমন ধ্বংস হইব হেঁটে জানোস তুই? হ্যাঁ, হেঁটে যাই না এরকম কথা কবে পারলি? বুক কাঁপলো না তোর? জিভ ব্যাট খেলো না? নলি এবারও পাত্তাহীন, তবে ক্ষীণ বিরক্ত হতে দেখা গেল তাকে। ডান হাতের ঘড়িটির দিকে একবার তাকিয়ে যেন তেন ভাবে বলল, সময় নেই আমার, আর কথা বলতে পারবো না। সরোজ আবারও চমকালো। তুই তো আইলি মাত্র। নলির দায়সারা চেহারার দিকে একবার তাকিয়ে আবার বলল, এমন করতেছিস কেন নলি? হ্যাঁ, তুই এখন আমারে একদমই সময় দিতে চাস না। দিব, আগে ঠিকঠাক পড়ালেখা করুন। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।